নাইজেরিয়া এমন একটা দেশ যার আয়তন জনসংখ্যা বাংলাদেশের তুলনায় বেশি হওয়া সত্ত্বেও জিডিপির দিকে বাংলাদেশ থেকে প্রায় 2 ধাপ পেছনে। আর এ দেশেই এমন একটা ঘটনা ডিসকভার করা হয় যা মনুষ্যত্বের দিকটাকে আরো ছোট করে তোলে। যে ঘটনার অফিসিয়াল নাম ইবেদান ফরেস্ট অফ হর। 22 মার্চ 2014 নাইজেরিয়ার একটি অন্যতম স্টেট অয়ো। আচ্ছা, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদেরকে লোকেশনগুলো এক্সপ্লেন করে দিই। নাইজেরিয়া, যার মধ্যে একটি স্টেটের নাম অয়ো, আর এই অয়ো স্টেটের মধ্যে অবস্থিত ইবেদান শহর, আর এই ইবেদান শহরের মধ্যে একটি অঞ্চলের নাম সোকা ফরেস্ট। ভিডিওটা বোঝার জন্য তুমি ইবেদান আর সোকা ফরেস্ট এই দুটি জায়গার নাম মনে রাখলেই হলো। আর নাইজেরিয়ার মধ্যে যারা মোটরসাইকেল চালিয়ে ট্রান্সপোর্ট সেবা দেয় তাদেরকে বলা হয় ওয়াকাডা। নাইজেরিয়ার মধ্যে এদের পরিমাণটা একটু বেশি, অলিতে গলিতে সব জায়গায় পাওয়া যায়, তাই একইভাবে ইবেদান শহরও এদের প্রেজেন্ট ছিল। আর ওয়াকাডা পেশার মধ্যে বেশিরভাগই ছিল ইয়াং তরুণ ছেলেরা। কিন্তু এখানে বিষয়টা হলো, কিছুদিন আগেই ইবেদান শহরের দুজন ওয়াকাডা নিখোঁজ হয়ে যায়, আর এরা দুজন এদের বাড়ি থেকেই মিসিং হয়েছিল। পুলিশের কাছে এদের মিসিং কমপ্লেন তো করা হয়, কিন্তু পুলিশ তত একটা রিয়াকশন দেখায় না। কিন্তু আজ তারিখটা ছিল 22 মার্চ 2014, যেখানে আজ ইবেদান শহরের বেশিরভাগ ওয়াকাডাই একটি পিক আপ পয়েন্ট অপেক্ষা করছিল। অর্থাৎ এখান থেকে তারা যাত্রী নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে ড্রপ করবে। আর সে ওয়াকাডা গ্রুপের মধ্যে একজনের নাম ছিল লান্ড্রে সিদ্দিকো, যে দুজন যাত্রীকে তার বাইকের পেছনে বসিয়ে একটি রাইডের জন্য রওনা দেয়। আর বাকি ওয়াকাডার রাইডাররাও এটা খেয়াল করে। কিন্তু এখানে বিষয়টা হলো, বাকি ওয়াকাডার রাইডাররা 2-3টা রাইড শেষ করে পুনরায় পিক আপ পয়েন্টে চলে আসে। আর তাদের রাইডগুলো বেশি দূরেও হতো না, সবসময় শহরের মধ্যেই থাকতো, যার ফলে এতক্ষণের মধ্যে পুনরায় লান্ডের পিক আপ পয়েন্টে চলে আসা উচিত ছিল। যার ফলে কিছু ওয়াকাডার রাইডার লান্ডেরকে কল করতে শুরু করে, কিন্তু লান্ডে তাদের মধ্যে কাউরি কল রিসিভ করে না। আর এখানে আরেকটা বিষয় হলো, ওয়াকাডার রাইডারদের জন্য তাদের ফোন খুবই গুরুত্বপূর্ণ, কেননা তাদের কিছু পার্মানেন্ট কাস্টমার থাকে যারা কল করে রাইড বুক করে, যে হ্যাঁ আমি আমার বাসায় আছি, আমাকে আমার বাসা থেকে অফিসে ড্রপ করে দিও। যার ফলে লান্ড্রির কল না ধরার বিষয়টা স্বাভাবিক ছিল না। তাছাড়াও লান্ড্রির সাথে যাওয়া সেই দুজন যাত্রীকে আগে কখনো ওয়াকাডা রাইডার এ শহরে দেখেনি। কিন্তু কিছুক্ষণ পরেই লান্ডে তাদের মধ্যে থাকা একজন ওয়াকাডা রাইডারকে কল করে, যেখানে ওয়াকাডা রাইডারটি কলটি ধরার সাথে সাথেই লান্ডে তার কাছ থেকে সাহায্য চেতে শুরু করে। লান্ডের ভয়েস শুনে বোঝা যাচ্ছিল সে অনেক প্যানিক মুডে আছে। আর সে ওয়াকাডা রাইডারটিও পিক আপ পয়েন্টে থাকায় সে তার মোবাইলটিকে ফুল স্পিকারে দিয়ে উপস্থিত সকল ওয়াকাডা রাইডারদের নিয়ে লান্ড্রির কথাগুলো শুনতে শুরু করে। যেখানে লান্ড্রি প্যানিক মোডে হওয়া সত্ত্বেও সে বিষয়গুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করে। যেখানে লান্ড্রি প্রথমে বলে যে সে দুজন যাত্রী তাকে কিডন্যাপ করে ফেলে, আর কিডন্যাপ করার পরই তার থেকে তার মোবাইল আর বাইকটি নিয়ে ফেলে। কিন্তু কিডন্যাপারদের উদ্দেশ্য তার মোবাইল বা বাইক ছিল না, তাদের উদ্দেশ্যই ছিল লান্ড্রি একজন মানুষ। তো লান্ড্রির এই সকল কথা শোনার পর বাকি ওয়াকাডা রাইডাররা বলে, তোমার থেকে যদি ফোন নিয়ে ফেলে তুমি আমাদের সাথে কথা বলছো কিভাবে? তো এর উত্তরে লান্ড্রি বলে যে তার কাছে অলওয়েজ দুইটা ফোনই থাকে, একটা হলো তার ওয়াকাডা পেশার জন্য, আরেকটা হলো তার পার্সোনাল ইউজের জন্য। যেখানে সে তার ওয়াকাডা পেশার জন্য যে ফোনটি ইউজ করতো এটা কিডন্যাপাররা সহজেই দেখে আর তার থেকে নিয়ে ফেলে। কিন্তু তারা তো আর এটা জানতো না যে তার কাছে আরো একটা ফোন আছে, আর সে এখন এই ফোনটা দিয়ে তাদের সাথে কথা বলছে। তো লান্ডের এই সকল কথা শোনার পর লান্ডের বন্ধুরা তাকে বলে, তুমি আমাদের একটা লোকেশন বলো যেখানে এসে আমরা তোমাকে বাঁচাতে পারি। যেখানে লান্ডে বলে সে একলা না, তার সাথে আরো 8 জন ব্যক্তিকে একটি আন্ডারগ্রাউন্ড প্রিজনের মতো জায়গায় বন্দী করে রাখা হয়েছে। আর এখানে লান্ডে একটা স্পেসিফিক লোকেশনের কথা বলে, লোকেশনটা ছিল সোকা ফরেস্ট। যেখানে লান্ডে তাদেরকে বলে যে তোমরা সোকা ফরেস্ট আসো, আসার পর এখানে দুটি পরিত্যক্ত গাড়ি ঢোকাও। তারা আমাকে সে দুটি পরিত্যক্ত গাড়ির স্থান থেকে কিডন্যাপ করে, আর সেই আন্ডারগ্রাউন্ড প্রিজন থেকে তারা উপরে মানুষের হাঁটা চলার আওয়াজ পাচ্ছে। যেখানে ইবেদান শহরের শেষে সোকা ফরেস্টের অবস্থান, আর এখানে লান্ডের সাথে থাকা বাকি 8 জনের আওয়াজও এরা মোবাইলে শুনতে পারছিল। যার ফলে তারা সকলে একটা ধারণা করে যে তারা সকলে সোকা ফরেস্টে যাবে, যাওয়ার পর লান্ডে সহ বাকিদের আওয়াজ শুনবে এবং তাদেরকে সেখান থেকে রেস্কিউ করবে। যেখানে লান্ডে থেকে তারা এই সকল কথা শোনার পর তারা সকলেই সোকা ফরেস্টের উদ্দেশ্যে রওনা দেয়। তারা প্রায় 30-40 জন ওয়াকাডা রাইডার একসাথে ছিল, আর তারা লান্ড্রিকেও বলে তুমি কল ডিসকানেক্ট করিও না, আমাদের সাথেই থাকো। আর যেখানে লান্ড্রি বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরই তাদের কলটি ডিসকানেক্ট হয়ে যায়। তারপর বাকি ওয়াকাডা রাইডাররা তো বারবার ট্রাই করে, কিন্তু লান্ড্রি আর কল ধরে না। কিন্তু এরা সকল ওয়াকাডা রাইডার তাদের যাত্রা বজায় রাখে এবং শেষমেশ ইবেদান শহরের শেষের দিকে অবস্থিত সোকা ফরেস্টে চলে আসে। আর সেখানে তারা সে দুটি পরিত্যক্ত গাড়িও দেখতে পায়, যার ফলে তারা সকলেই বুঝতে পারে যে হ্যাঁ আমরা ঠিক দিকে আছি। কিন্তু সোকা ফরেস্ট কিছুটা জঙ্গলের মতো এলাকা হওয়ায় এক সময় তাদের সামনে রাস্তা শেষ হয়ে যায়, যার ফলে তাদের সকলকে তাদের বাইকটি ছেড়ে একটি সরু রাস্তার মধ্যে হাঁটা শুরু করতে হয়, কেননা সেখানে ঝোপঝাড় একটু বেশি ছিল, যার ফলে তারা তাদের বাইকটি আর নিতে পারবে না। যেখানে তারা একটি লাইন তৈরি করে হাঁটতে শুরু করে, আর তাদেরকে খুব নিশ্চুপ ভাবে হাঁটতে হবে, কেননা লান্ড্রি বলেছিল তারা একটি আন্ডারগ্রাউন্ড প্রিজনের মতো স্থানে আছে, আর তারা উপরে মানুষের হাঁটা চলার আওয়াজ শুনতে পাচ্ছে। যার ফলে তারা যদি বেশি চিৎকার করে তারা লান্ড্রি সহ সে বাকি 8 জনের কোনো প্রকার আওয়াজ
শুনতে পাবে না। আর তারা মাটির দিকেও খেয়াল রাখছিল যে হ্যাঁ কোনো প্রকার আন্ডারগ্রাউন্ড প্রিজনের কোনো সরু রাস্তা দেখা যায় কিনা না, যেখানে তারা একটা লাইন হয়তো হাঁটছিল, কিন্তু এদের লাইনের সামনে থাকা ব্যক্তিটা তাদের থেকে কিছুটা দূরে কিছু একটা জিনিস দেখতে পায়, যার ফলে সে সবাইকে সেখানে দাঁড়া করিয়ে দেয়। আর তারপরেই তাদের থেকে 40 থেকে 50 ফিট দূরে গাছপালার ঝোপঝাড় থেকে একটা ব্যক্তি বের হয়, যেখানে সে বের হওয়ার পরে তাদের দিকে চিৎকার করে কিছু একটা বলে আর সাথে সাথে ফায়ারিং শুরু করে দেয়। আর সে ব্যক্তির ফায়ারিং দেখে বাকি সকল ওয়াকাটা রাইডার পেছনের দিকে আসতে শুরু করে, যার ফলে তারা সকল ওয়াকাটা রাইডার সিদ্ধান্ত নেয় তারা আবার শহরের দিকে রওনা দিবে। আর তারা এটাই করে, যেখানে তারা পুনরায় শহরে আসার পর এটা ভাবতে থাকে যে সে ফায়ারিং করা মানুষটা আসলে কে ছিল আর তারা সেখানে কি বা করছে। কিন্তু তারা সকল আবার সিদ্ধান্ত নেয় তারা সকলে সেখানে আবার যাবে, কিন্তু অনেক আবার এটাও বলে যে আমাদের এই সকল বিষয়গুলো পুলিশকে জানানো দরকার। কিন্তু তাদের মধ্যে আরো একটা কথা ছিল যে আমাদের ওয়াকাটা গ্রুপের মধ্যে ইতিমধ্যে 2 জন মিসিং হয়েছে, আর পুলিশ তাদের মিসিং কমপ্লেন নিয়ে এখনো কোনো প্রকার রিয়াকশন দেখায়নি। আর আমরা তো জানি লান্ড্রে কোথায় আছে, আমাদেরই যাওয়া উচিত। যার ফলে শেষমেশ তারা এটাই সিদ্ধান্ত নেয় যে তারা পুনরায় সেখানে যাবে এবং লান্ড্রে সহ সে 8 জনকে উদ্ধার করবে। কিন্তু এবার তারা আরো বেশি মানুষ একত্রিত করে এবং নিজের সেফটির জন্য বিভিন্ন ধরনের অস্ত্র, ছুরি ইত্যাদি নিয়ে যায়। আর এবার তো তারা লোকেশন জানতো, যার ফলে তারা পুনরায় সেখানে সরাসরি চলে যায় আর সে সরু রাস্তাটি দিয়ে হাঁটতে শুরু করে। আর তারা প্রত্যেক মুহূর্তে এটাই ভাবছিল যে হ্যাঁ এখনই কেউ গুলি নিয়ে বের হবে আর তাদের উপরে ফায়ারিং শুরু করবে, কিন্তু এখানে এবার তাদেরকে বাধা দেওয়ার জন্য কেউই ছিল না। যেখানে তারা সেই সরু রাস্তাটি পার করার পরে একটি ছোট্ট নদী দেখতে পায়, আর নদীটির মধ্যে বেশি পানিও ছিল না, যার ফলে তারা সহজে নদীটি পার করে ফেলে। যেখানে নদীটি পার করার পরই তারা ওয়্যার হাউসের মতো দুটি কাঠামো দেখতে পায়, আর ওয়্যার হাউস দুটির চারদিকে ফ্রেন্স লাগানো ছিল, যার ফলে তারা সকলে সেই ফ্রেন্সটি কেটে সে ওয়্যার হাউসের এরিয়ার মধ্যে ঢুকে। আর তারা সকলে তো এটাই ভাবছিল যে হ্যাঁ এখনই কেউ গুলি নিয়ে আসবে আমাদেরকে বাধা দেওয়ার জন্য, বাট না, এরকম কোনো কিছুই হয় না। আর সেখানে তারা এক জায়গায় ল্যান্ডের বাইকটিও দেখতে পায়, যার ফলে তারা সকলে বুঝতে পারে যে হ্যাঁ ল্যান্ড এখানে আশেপাশেই আছে। আর এবারে এরা সকলে সিদ্ধান্ত নেয় যে এরা ওয়্যার হাউসের মধ্যে ঢুকবে, যেখানে একটা ওয়্যার হাউস তো চারদিক থেকে বিধ্বস্ত ছিল, আরেকটার মধ্যে খুব উঁচু উঁচু দেওয়াল ছিল। তো তারা ওয়্যার হাউসগুলো চারদিকে ঘুরতে শুরু করে যে কোনো প্রকার এন্ট্রেন্স পাওয়া যায় কিনা না। আর শেষমেশ তারা একটা এন্ট্রি পথ পায়, যেখানে একটা অনেক বড় মেটাল শিট ছিল, যেখানে এই মেটাল শিটটাকে সরানোর জন্য কিছুজন একসাথে মিলে মেটাল শিটটাকে পুশ করতে শুরু করে। আর বাকিরা এটা ভাবছিল যে মেটাল শিটটা সরানোর পর কেউ যদি আমাদের উপর হামলা করে আমরা পুনরায় তাদের উপর হামলা করব। তারা সকলে একদম মানসিকভাবে ফাইট করার জন্য তৈরি ছিল, যেখানে মেটাল শিটটা সরানোর পরও তাদের উপর কেউ হামলা করে না, যার ফলে তারা সকলে সেই ওয়্যার হাউসের মধ্যে প্রবেশ করে। আর সেখানে প্রবেশ করার পর তারা যা দেখে তা দেখার জন্য তাদের মধ্যে কেউই প্রস্তুত ছিল না। তারা লড়াই করার জন্য যে সকল অস্ত্র এনেছিল তারা সেখানেই সেগুলো ফেলে দেয়। আবার তাদের মধ্যে কিছু লোকই ওয়্যার হাউসের বাহিরে কিছু কন্টেনার খুঁজে পায়, আর সেই কন্টেনার গুলোর মধ্যে মানুষের ব্যবহৃত পোশাক, জুতা ইত্যাদি পড়েছিল। আর সেই ওয়্যার হাউসের কাছাকাছি না কিন্তু কিছুটা দূরে কিছু লোক বসবাস করত, অর্থাৎ তারা সেখানকার লোকাল মানুষ ছিল। আর সে লোকাল ব্যক্তিরা বলে এই জায়গাটি কিছুটা জঙ্গলের মতো হলেও এই ওয়্যার হাউসের মধ্যে প্রবেশ করার জন্য সম্পূর্ণরূপে একটি ভালো রাস্তা বা রোড আছে, কিন্তু তারা লোকাল মানুষরা এই রাস্তাটা ব্যবহার করে না। তারা তো এটাই জানে না এই রাস্তাটা আগে যাই কোথায়। আর তারা আরো বলে যে গত 10 বছর ধরে একটি গাড়ি এই রাস্তাটি ব্যবহার করে আসছে, প্রত্যেক সপ্তাহের 2-3 বার একটি কালো কালারের জিপ এই রাস্তাটি দিয়ে ওয়্যার হাউসের মধ্যে আসে, আর কয়েক ঘন্টা ওয়্যার হাউসে থাকার পর পুনরায় সে রুটটি দিয়ে চলে যায়। আর আজ পর্যন্ত কেউ এটাই জানে না সে কালো কালারের জিপটি আসলে চালাই বা কে। কিন্তু এখানে নোটিস করার বিষয়টা হলো সে কালো কালারের জিপটি যখনই ওয়্যার হাউসের মধ্যে আসতো, সে ওয়্যার হাউস থেকে কিছুটা দূরে থাকা লোকাল ব্যক্তিরা প্রায় সময় মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পেত। আর এই বিষয়টা নিয়ে এরা পুলিশের কাছে রিপোর্টও করে, কিন্তু অনেকবার রিপোর্ট করা সত্ত্বেও পুলিশ এটা নিয়ে তত একটা ইন্টারেস্ট দেখায় না। তোমরা তোমাদের জায়গায় থাকো না, ওখানে কি হয় এটা নিয়ে তোমাদের এত কি? যার ফলে সময়ের সাথে সাথে লোকালরাও এই বিষয়টার উপর খেয়াল করা বন্ধ করে দেয়। তার উপর জায়গাটা কিছুটা জঙ্গলের মতো ছিল, কিন্তু পুলিশরা যদি সেই লোকালদের কথা আগেই মানতো আর হয়তো বা আজকে সে ওয়াকাটা রাইডারদের ওই জিনিসগুলো দেখতে হতো না, যেখানে তারা সকলে দেখতে পারে যে এই ওয়্যার হাউসের চারপাশের দেওয়ালে মানুষদের খুব খারাপভাবে বেঁধে রাখা হয়েছে। আর তারা সকল ওয়াকাটা রাইডার এই সকল জিনিস দেখার পর তাদের সকলকে একে একে চিন্তায় মুক্ত করতে শুরু করে। আর সে সময় সেই ওয়্যার হাউসটির মধ্যে 23 জন মানুষকে আটকে রাখা হয়েছিল, আর তাদের মধ্যে কেউই কথা বলার অবস্থায় ছিল না। এই 23 জনের মধ্যে 18 জন ছিল পুরুষ আর 5 জন ছিল নারী, কিন্তু তাদের মধ্যে কেউই লান্ডে সিতেও ছিল না, যার ফলে তারা পুনরায় লান্ডেকে খুঁজতে শুরু করে। আর লান্ডে তাদেরকে বলেছিল সে একটি আন্ডারগ্রাউন্ড প্রিজনের মতো স্থানে আছে, আর তার সাথে আরো 8 জন ব্যক্তি সেই স্থানে বন্দী ছিল, যার ফলে লান্ডেকে খোঁজার জন্য তারা পুনরায় ওয়্যার হাউসের চারপাশে খুঁজতে থাকে যে কোনো প্রকার আন্ডারগ্রাউন্ড প্রিজন বা চেম্বার দেখা যায় কিনা না। আর হ্যাঁ, এই সকল মানুষদের এখানে কেন বন্দী করে রাখা হতো সেটা আমি তোমাকে কিছুক্ষণ পরে বলবো। আর ততক্ষণ আশপাশে মানুষের হইচইয়ের কারণে পুলিশরাও এখানে উপস্থিত হয়, যেখানে সকল ওয়াকাটা রাইডাররা পুলিশকে এটা বোঝানোর চেষ্টা করে
করে যে এখানে আশেপাশে কোনো একটা জায়গায় একটি আন্ডারগ্রাউন্ড প্রিজন আছে যেখানে বেশ সংখ্যক মানুষ বন্দী আছে, আর আমাদের উচিত তাদেরকে খুঁজে বের করার জন্য এখানে ভালোভাবে খোঁজ করা, আর দরকার হলে মাটি খোদাই করে চেক করা যে এখানে কোনো প্রকার আন্ডারগ্রাউন্ড প্রিজন বা সেল আছে নাকি যেখানে মানুষদের বন্দী করে রাখা হয়েছে। কিন্তু পুলিশ তো মনে হয় তাদের নিজের কথায় আটকে ছিল, তারা আসে, কারো কথা শোনে না, আর সে ওয়্যার হাউসটিকে ধ্বংস করে দিয়ে চলে যায়। আর দেখানোর জন্য পুলিশ কিছুদিন এখানে ইনভেস্টিগেশন তো করে, কিন্তু শেষমেশ কেসিটাকে ক্লোজ করে চলে যায়। আর ভিডিওর এই টাইমলাইন থেকে আমি তোমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছি দেখার জন্য, সো এখান থেকে নিচ্ছে দায়িত্বে ভিডিওটা ওয়াচ করো, কারণ এখান থেকে অনেক ব্রুটাল কথাবার্তা শুরু হবে। কারণ আমি এখন তোমাকে এটা এক্সপ্লেন করবো যে সেই সকল লোকদের কেন এই ওয়্যার হাউসের মধ্যে বন্দী করে রাখা হতো। আসলে নাইজেরিয়ার মধ্যে কালো জাদুর অনেক প্রচলন আছে। অনেক নাইজেরিয়ানরা এটা বিশ্বাস করে যে কালো জাদুর মাধ্যমে জীবনের সাকসেস, ধন সম্পদ সকল কিছুই পাওয়া সম্ভব। আর এই সকল কালো জাদু যারা করতো তাদেরকে লোকাল ভাষায় বলা হতো হার্বালিস্ট। কিন্তু ওদের জন্য এখানে সমস্যা হলো এই সকল কালো জাদু পারফর্ম করতে হলে হিউম্যান বডি পার্টস এর দরকার হয়। আর বিশ্বাস করা হয় যে ওয়্যার হাউসটা এই সকল জিনিস সাপ্লাই করার একটি ফ্যাক্টরি ছিল, আর এটা তো ইলিগাল। এর সাথে ধারণা করা হয় যে সেই কালো জীবের মানুষটি প্রত্যেক সপ্তাহে কিছু অর্ডার নিয়ে আসতো, কিডন্যাপ করে নিয়ে আসতো। আর যখন সপ্তাহে 2-3 বার রাতে সেই কালো জীবের মানুষটি এই ওয়্যার হাউসের মধ্যে আসতো, সাথে করে সে একটি তালিকাও নিয়ে আসতো যে হ্যাঁ আজকে এগুলো লাগবে। তারপর ওয়্যার হাউসে থাকা মানুষের কাছে তারা এই তালিকাগুলো দিত। তারপর তারা সেখানে বন্দী থাকা মানুষদের মেরে তাদের শরীর থেকে অর্গানগুলো বের করে নিত। আর এই ওয়্যার হাউসের চারপাশে ওয়াকাডার রাইডাররা ভালো করে খেয়াল করে দেখে সেখানে মানুষের হাড়ও আছে, যেখানে মাথার খুলি, হাড় ইত্যাদিগুলো দেখে বোঝা যাচ্ছিল এগুলো সব মানুষের হাড়। আর এসব কিছুর অফিসিয়াল ভিডিও এখনো ইউটিউবে আছে, যেখানে তারা একটা গ্লুটিনও পায়। আর আমি আশা করছি যে তুমি জানো যে গ্লুটিনের কাজটা কি হয়। আর সেখানে একটা সিমেন্টের স্ল্যাবও পাওয়া যায়, আর এই স্ল্যাবটা কিছুটা এরকম ভাবে ডিজাইন করা ছিল যে এখানে উপরে যদি পানি ডালা হয় তা যাতে সরাসরি এসে এখানে নিচে জমা হয়। আর আমি আবারও আশা করছি তুমি জানো এটা কেন ব্যবহার করা হতো। এই ওয়্যার হাউসের ভিকটিম কতজন ছিল তা তো জানা সম্ভব না, কিন্তু এখানে যে পরিমাণে জুতা আর কাপড় পাওয়া যায় তা দেখে এটা অনুমান করা যায় যে এটা শতই হবে। আর ওয়াকাডা যে 23 জনকে উদ্ধার করেছিল তার মধ্যে একজনকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কিভাবে কিডন্যাপ হয়েছিলে, যেখানে সে বলে একদিন সে তার বাড়ির সামনে বসেছিল, আর তখনই তার সামনে এসে একটা ভ্যান দাঁড়ায়, যেখানে সে ভ্যান থেকে কিছু ব্যক্তি বের হয়ে এটা বলে যে তোমাকে গ্রেফতার করা হলো, তোমাকে আমাদের সাথে যেতে হবে। আর তাদেরকে দেখে অনেক প্রফেশনাল মনে হচ্ছিল, যার ফলে সেও তাদের সাথে ভ্যানে উঠে যায়। আর কিছুক্ষণ পরে সে বুঝতে পারে তারা রিয়েল পুলিশ না, আর তাকে কিডন্যাপ করে ফেলা হয়েছে। কিন্তু আমাদের যে লান্ড্রে আছে তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, যার ফলে কিছুদিন পর সে বিধ্বস্ত ওয়্যার হাউসের পাশে এসে ওয়াকাডার রাইডাররা কোনো আন্ডারগ্রাউন্ড প্রিজন বা চেম্বার খোঁজার চেষ্টা করে। আর এভাবেই একদিন ওয়াকাডার রাইডাররা সেখানে একজন মানুষকে দেখতে পায়, সে ওয়্যার হাউসের চারদিকে ঘোরাঘুরি করছিল, যার ফলে ওয়াকাডার রাইডারদের তার উপর সন্দেহ হয়। আর তারা যখন তাকে ধরে তার কাছ থেকে অনেকগুলো সিম পাওয়া যায়, আর এরা সকলে ধারণা করে যে এখানে যা কিছু হয়েছিল তার মধ্যে সেও যুক্ত ছিল, যার ফলে তারা সকলে সেখানে মিলে তাকে মেরে ফেলে। আর লান্ড্রেকেও কোনো সময় পাওয়া যায়নি। সো হ্যাঁ, এতটুকুই ছিল। হ্যাভ আ গুড ডে। Bani di àwọn àlùmọ́ support wọn. Support.